তুমি যে আমাকে ওই বাড়িতে নিয়ে যাচ্ছ, তোমার বাবা কি আমাকে মেনে নেবেন? আমার তো খুব ভয় লাগছে। ভয় পেও না, আমরা যখন একে অপরের হাত ধরেছি তখন সব বাধা পেরোনোর সাহস আমাদের আছে। আজ থেকে তুমি আমার অর্ধাঙ্গিনী হবে। বংশ জাত আমাদের ভালোবাসার থেকে বড় নয়। আমাদের হৃদয়ের বাঁধন আজ পূর্ণতা পাক। কথাটা বলেই সুকুমার তার প্রিয়তমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল। মন্দিরের বাইরে তখন দিনের আলো ফিকে হয়ে এসেছে। সম্ভবত তাদের অনুপস্থিতি টের পেয়ে গ্রামের কয়েকজন কৌতূহলী মানুষ মন্দিরের দিকে এগিয়ে আসছিল। পুরোহিত মশাই তাড়াহুড়ো করে বললেন, আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। দুজনেই কুণ্ঠিত হেসে একে অপরের দিকে তাকালো। তারপর পুরোহিত মশাইকে প্রণাম করে মায়ের উদ্দেশ্যে হাত জোড় করল। দ্রুত পায়ে হেঁটে সুকুমার যখন তার স্ত্রীর হাত ধরে বাড়ির দোরগোড়ায় পৌঁছল, তখন সন্ধ্যা নেমে এসেছে। ভিতরে জমিদার মশাইয়ের উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল। কোথায় গিয়েছিল হতচ্ছাড়াটা? সকাল থেকে তার কোনো পাত্তা নেই। এতক্ষণে নিশ্চয়ই গাঁ শুদ্ধ লোকের কাছে মুখ দেখানোর জায়গাটুকু পর্যন্ত রাখেনি। বাবা, বাবা দরজাটা খুলুন, চাপা স্বরে বলল সুকুমার। জমিদার মশাই দরজা খুলে প্রথমে হতভম্ব হলেন, তারপর রাগে লাল হয়ে বললেন, এ কি, এ কোন বেশে তুই বাড়ি ফিরেছিস? আর এই মেয়েটাকে? মাটির দিকে তাকিয়ে সুকুমার বলল, বাবা আমি বিয়ে করেছি, যেন কোনো খারাপ উদ্দেশ্যে নয়, বরং আমার গভীর ভালোবাসার পরিণতি এটা। আমি জানি তোমার অমতে কাজটা করেছি, আমাকে ক্ষমা করো। জমিদার মশাই কিছুক্ষণ স্তম্ভিত হয়ে রইলেন, তারপর কঠিন স্বরে বললেন, বিয়ে? তুই আমার বংশের মুখে কালি মাখালি, এর ফল তোকে ভুগতে হবে। কই আমার চাবুক? পরিস্থিতির আকস্মিকতায় সুকুমারের স্ত্রী ভয়ে কেঁপে উঠল। নায়ে বিতস্তত করে চাবুক আনতে গেল। জমিদার মশাই গর্জে উঠলেন, দাঁড়িয়ে আছেন কেন? নিয়ে আসুন বলছি। নায়েব চাবুক আনলে জমিদার মশাই ছেলের দিকে এগিয়ে এসে তাকে মারতে উদ্যত হলেন। স্বামীকে শ্বশুর মশাই মারবেন দেখে বিবর্ণ হয়ে গেল সুকুমারের সদ্য বিবাহিতা স্ত্রী, কিন্তু ভয়ে সে কিছুই বলতে পারল না। জমিদার মশাই সকলের সামনে চাবুক দিয়ে প্রচন্ড প্রহার করতে লাগলেন। জমিদার মশাই রক্তচক্ষু হয়ে বললেন, তোকে আমি অপকর্ম করতে বলেছিলাম। ওই মেয়েকে আমি কিছুতেই এই বাড়িতে ঢুকতে দেব না। ভাব হয়ে ছেলেকে নিজে হাতে শেষ করব আমি, অপদার্থ। সুকুমারের স্ত্রী দ্রুত স্বামীর সামনে এসে দাঁড়ালো। দয়া করুন, ওর কোনো দোষ নেই, যা করার আমাকে করুন। তুমি আমার ছেলেকে ভুল পথে চালনা করেছো। তোমাকে আমি এই বাড়িতে ঢুকতে দেব না। দূর হও, এক্ষুনি দূর হও। চল আমরা এখান থেকে যাই। সুকুমার স্ত্রীকে নিয়ে দরজার বাইরে এলে জমিদার মশাই চিৎকার করে বললেন, যাচ্ছিস তো যা, কিন্তু মনে রাখিস আমার অভিশাপ তোদের পিছু ছাড়বে না। আমি দেখে নেব তোদের সুখের সংসার। সুকুমার আহত এবং হতাশ চোখে বাবার দিকে তাকিয়ে স্ত্রীকে নিয়ে অন্ধকারে মিশে গেল। যে গল্পটা আজকে তোমাদের শোনাবো সেটা এক বাবার তার ছেলের প্রতি প্রবল আক্রোশের কাহিনী। কথাটা বলেই ঠাকুরমশাই সিগারেট ধরালেন। আমরা হতবাক হয়ে
ওনার পানে চেয়ে রইলাম। কিশোরী অবাক হয়ে বলল, না, এইটা কিন্তু আপনার অলীক চিন্তা ঠাকুরমশাই। জন্মদাতা পিতা কখনো সন্তানের ক্ষতি চাইতে পারে? চাইতেই পারেন। স্বার্থের দুনিয়ায় যদি কোনোদিন কারোর স্বার্থের সাথে মতান্তর হয়, সে যতই গভীর সম্পর্ক হোক না কেন, সেই সম্পর্ক তিক্ত হতেই পারে। তবে হ্যাঁ, জন্মদাতা পিতার এমন আক্রোশ অস্বাভাবিক। আমার দেখা এক ঘটনায় তেমনই কিছু ইঙ্গিত ছিল। তাহলে সেই গল্পটাই বলুন না ঠাকুরমশাই। বছর কয়েক আগে আমি মেঘবন্দা গ্রামে যাচ্ছিলাম এক পরিচিতের বাড়িতে। পথে এক গাছের নিচে আশ্রয় নিলাম। আকাশ ছিল মেঘলা, মনটাও কেমন উদাস লাগছিল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে যখন আবার হাঁটা শুরু করব ভাবছি, তখন আমার মনে হলো যেন একটা আবছা ছবি দেখতে পেলাম, ঠিক যেন কোনো একটা ছায়া ছবির মতো। দেখলাম গ্রামের প্রান্তে একটি নির্জন জায়গায় লাল বসন পরা এক ব্যক্তি রাগান্বিত স্বরে মন্ত্রের মতো কিছু বলছেন। তার সামনে হাঁটু মুড়ে বসে একটি যুবক বাঁধন মুক্ত হওয়ার চেষ্টা করছে। ওই ব্যক্তি ক্রোধিত স্বরে বললেন, তুই তুই আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কাজ করেছিস। এইবার তুই আমার রোষানল থেকে কিছুতেই মুক্তি পাবি না। কথাগুলো যেন এখনো আমার কানে বাজছে, বুঝলে? ছেলেটা মরিয়া হয়ে নিজেকে বাঁধন মুক্ত করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। দৃশ্যটা এত জীবন্ত ছিল যে আমার ধ্যান ভেঙে গেল। চারপাশে তাকিয়ে দেখি যে ঘন ঘোর অন্ধকারে ডুবে আছি। ঝড় বৃষ্টি তখনও থামেনি। একটা গাছের নিচে বসে আমার গা ছমছম করছিল। কিছুক্ষণ পর আমার চোখ পড়ল দূরের জলাভূমির ওপর। বৃষ্টির মধ্যে আবছা আলোয় দেখলাম একজন মহিলা ধীরে ধীরে আমার দিকে আসছেন। তার মুখটা শুকনো আর ক্লান্ত দেখাচ্ছিল। কাছে আসতে দেখলাম তার চোখ দুটো ভয়ে ভরা। ঠাকুরমশাই, হ্যাঁ মা, আপনি এই দুর্যোগে কোথায় যাচ্ছেন? ঠাকুরমশাই, আমি আমি একজন কবিরাজের কাছে যাচ্ছিলাম। মহিলাটি উত্তর দিলেন। তার স্বর এতই দুর্বল ছিল যে শুনতেও কষ্ট হচ্ছিল। কবিরাজ? এত রাতে? হ্যাঁ ঠাকুরমশাই, আমার স্বামী, তার শরীরটা খুব খুব খারাপ। কথা বলতে গেলে রক্তবমি হচ্ছে। বলতে বলতে ওনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমার সেই ধ্যানের দৃশ্যটা মনে পড়ল, দশাশই চেহারার লোকটি আর তার মন্ত্রপাঠ। আমার মনে একটা দুর্ভাবনা জন্ম নিল। কি হয়েছে আপনার স্বামীর? আমি জানি না ঠাকুরমশাই, কিছুদিন আগে একটা কাণ্ড থেকেই এমন একটা শারীরিক অবনতি শুরু হয়েছে। তারপর থেকেই উনি অসুস্থ হয়ে পড়েছেন, কিছুতেই আর ভালো হচ্ছেন না। গ্রামের লোকে বলছে কেউ নাকি ওনার উপরে কোনো শুকনো বান মেরেছে। শুকনো বান? কথাটা শুনে আমার বুকের ভিতরটা ধক করে উঠল। সেই ধ্যানের দৃশ্য আর এই মহিলার কথা দুটো যেন সঙ্গতিপূর্ণ বলে মনে হলো। যে ক্রিয়া ওই ব্যক্তিটি করছিলেন তার সাথে শুকনো বানের অনেক মিল। আমি ওনাকে বললাম, কি নাম আপনার স্বামীর? আগে স্বামীর নাম সুকুমার চৌধুরী। আমি ধ্বনিটা খুঁচিয়ে তারপর কিছু মন্ত্রপুত বিভূতি হাতের মুঠির মধ্যে চেপে ধরে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলাম। ওং হ্রিং ক্রিং ত্রিনয়নায় নমঃ চক্ষু তৃতীয়াম উদ্বোধয়া
অন্তর লোকের দ্বারে উদ্ঘাট। তারপর আমার সাথে সর্বদা থাকা এক শক্তিকে জিজ্ঞাসা করলাম আসল কারণটা। শুনে সে বলল, ওই ছেলের পিছনে যে ক্রিয়া করা হয়েছে সেই ক্রিয়ার নেপথ্যে আছে কালো জাদু, তাকে দমন করতে হবে। এরপর আমি মাটির ওপর ওই গুঁড়ো ছড়িয়ে দিলাম। গুঁড়োগুলো আকার ধারণ করে একটা লেখা ফুটিয়ে তুলল। চোখ চেয়ে দেখলাম যে সেইখানে লেখা কালদণ্ড। কালদণ্ড? কালদণ্ড কি ঠাকুরমশাই? এক মারাত্মক পিশাচের নাম, যে পিশাচ নিয়ে সচরাচর কেউ ক্রিয়া করে না। ওই পিশাচ নিয়ে কাজ করা মানে আগুন নিয়ে খেলা। ওই পিশাচ আত্মা হরণ করে। আমরা শুনে চমকে উঠলাম। তারপর বললাম, তারপর কি হলো? আমি সে কথা ওই মেয়েটিকে বলতে পারলাম না। আমি শুধু বললাম, দেখুন, গতিক সুবিধের দেখছি না। আপনার বাড়িতে গিয়ে আমি আপনার স্বামীকে দেখতে ইচ্ছুক, যদি তাতে কিছু সুরাহা হয়। আপনি কে ঠাকুরমশাই? আপনি কি আমার স্বামীর জীবন উদ্ধার করতে পারবেন? চেষ্টা করে দেখব। আমি তারানাথ তান্ত্রিক। তন্ত্রমন্ত্র সম্বন্ধে আমার জ্ঞান আছে। আর আপনার কথা শুনেই আমি বুঝতে পারছি যে আপনার স্বামীর বিপদ ঘনিয়ে আসছে। তাহলে চলুন, আর সময় নষ্ট করে লাভ নেই। আমার স্বামী ছাড়া এই দিনগুলো যে কেউই নেই। বৃষ্টি তখন একটু কমে এসেছে। আমরা দুজনে একসাথে ওনার বাড়ির দিকে রওনা হলাম। মহিলার চোখে এক রাশ আশা, আর আমার মনে সেই ভয়ানক দৃশ্যের চিন্তা। এতটা বলে ঠাকুরমশাই চায়ে শেষ চুমুকটি দিলেন। তারপর বললেন, তারপর যা ঘটল তা আরো ভয়ঙ্কর। বৃষ্টি তখনও টিপ টিপ করে পড়ছে। ভেজা মাটির সোঁদা গন্ধ আর দুর্যোগের স্তব্ধতা চারপাশ ঘিরে রেখেছে। মহিলাটি দ্রুত পায়ে পথ চলছেন। আমার মনে সেই লাল বসনধারী ব্যক্তির রুদ্র মূর্তি আর যুবকের অসহায় চাহনি বারবার ভেসে উঠছে। শুকনো বান, কালদণ্ড, চিন্তাগুলো আমার বুকের ভিতরে একটা চাপা অস্থিরতা সৃষ্টি করছে। কিছুক্ষণ পর আমরা একটা জীর্ণ কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালাম। দরজাটা সামান্য ফাঁক করা, ভিতরে টিমটিমে একটা প্রদীপ জ্বলছে। মহিলাটি ফিসফিস করে বললেন, এই আমাদের ঘর। আমি মাথা নেড়ে ওনাকে অনুসরণ করলাম। ভিতরে ঢুকে প্রথম দর্শনেই আমার বুকটা ছেঁত করে উঠল। একটি মলিন মাদুরের উপর কঙ্কালসার এক যুবক শুয়ে আছেন। চামড়া যেন হাড়ের সঙ্গে লেপটে গেছে, চোখ কোটরগত, আর শ্বাস এতটাই দুর্বল যে মনে হচ্ছে এই বুঝি থেমে যাবে। শুকনো বানের ভয়াবহতা যেন জীবন্ত হয়ে তার সামনে এসে দাঁড়ালো। মহিলাটি হাউমাউ করে কেঁদে স্বামীর পাশে বসে তার শুকনো হাত ধরে বললেন, এই দেখুন ঠাকুরমশাই, ওর কি হাল হয়েছে, একবার দেখুন, কথা বলতে গেলে। সুকুমার দুর্বল ভাবে চোখ খুললেন। তার দৃষ্টিতে অসহায়তা আর যন্ত্রণার ছাপ স্পষ্ট। ক্ষীণস্বরে বললেন, কে কে এসেছেন? আমি এগিয়ে গিয়ে ওনার কপালে হাত রাখলাম।
শরীরটা যেন বরফের মতো ঠান্ডা, অথচ কপালে হালকা ঘাম চিকচিক করছে। আমি অনুভব করলাম কোনো শক্তিশালী কালো জাদু ধীরে ধীরে ওই যুবকের প্রাণ শক্তি শুষে নিচ্ছে। আমি তারানাথ তান্ত্রিক সুকুমার। আপনার স্ত্রীর কাছে শুনলাম আপনার শরীর খারাপ, দেখতে এলাম যদি কিছু করতে পারি। সুকুমার দুর্বল হাসির চেষ্টা করে বললেন, সবাই সবাই চেষ্টা করেছে ঠাকুর মশাই, গ্রামের কবিরাজ, বৈদ্য, কিন্তু কিছুতেই কিছু হলো না। মনে হয় আমার শেষ সময় এসে গেছে। আমি গম্ভীরভাবে বললাম, মনের জোর হারাবেন না সুকুমার। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশাও থাকে। তবে যা দেখছি এটা সাধারণ অসুস্থতা নয়। ঠিক সেই মুহূর্তে বাইরে একটা চাপা গর্জন শোনা গেল। ঝড় বৃষ্টি কিছুটা ধরে এলেও মেঘের ডাক যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। ঘরের প্রদীপটা কেঁপে উঠল, আর একটা ঠান্ডা স্রোত যেন ঘরের ভিতর দিয়ে বয়ে গেল। মহিলাটি ভয়ে স্বামীর হাত আরো শক্ত করে ধরলেন। এটা কিসের আওয়াজ ঠাকুরমশাই? আমি তীক্ষ্ণ দৃষ্টিতে দরজার দিকে তাকালাম। মনে হচ্ছে বিপদ আসছে। হঠাৎ দরজায় সশব্দে ধাক্কা পড়ল, কাঠ ভেঙে যাওয়ার আওয়াজ। বাইরে থেকে একটা বিকৃত কণ্ঠস্বর ভেসে এলো। কোথায় লুকিয়ে আছিস হতচ্ছাড়া? ভেবেছিস আমার হাত থেকে রেহাই পাবি? কাল দণ্ড তোকে ছাড়বে না। সুকুমারের চোখ ভয়ে বিস্ফারিত হলো। তিনি দুর্বল স্বরে বললেন, বাবা, বাবার গলা, হ্যাঁ বাবার গলা। মহিলাটি আর্তনাদ করে উঠলেন। ও ঠাকুরমশাই, কি সর্বনাশ হয়েছে! আমি দ্রুত উঠে দাঁড়ালাম। আপনারা এখানেই থাকুন, আমি দেখছি ব্যাপারটা। আমি এগিয়ে গিয়ে দরজাটা সামান্য ফাঁক করে বাইরে তাকালাম। দুর্যোগপূর্ণ রাতের আবছা আলোয় আমি যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। জমিদার মশাই, হ্যাঁ তিনি, লাল চোখে দরজার সামনে দাঁড়িয়ে। ওনার হাতে একটা কালো রঙের অদ্ভুত জিনিস, যার মাথায় একটা বিভৎস খুলি বসানো, আর ওনার চারপাশে যেন একটা কালো ধোঁয়ার কুণ্ডলি পাক খাচ্ছে। জমিদার মশাই বিকৃত হেসে বললেন, ভেবেছিলি পালিয়ে গিয়ে আমার অভিশাপ থেকে বাঁচবি সুকুমার? এই কালদণ্ড পিশাচ আমার হাতের অস্ত্র, এর গ্রাস থেকে কেউ মুক্তি পায় না। আমি সব কিছু দেখে বুঝলাম স্বপ্নে দেখা সেই লাল বসনধারী ব্যক্তি আর এই জমিদার একই লোক। পুত্র স্নেহের বদলে তার হৃদয়ে জমাট বেঁধেছে ভয়ঙ্কর আক্রোশ, আর সেই আক্রোশ চরিতার্থ করার জন্য তিনি আশ্রয় নিয়েছেন কালো জাদু আর এক ভয়ঙ্কর পিশাচের। আপনি কি মানুষ না অন্য কিছু? নিজের ছেলের প্রতি কোনো পিতা এমন আক্রোশ দেখাতে পারে? ছি! কঠিন স্বরে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললাম। জমিদার মশাই তাচ্ছিল্যের হাসি হাসলেন। মানুষ? যে পুত্র আমার বংশের মর্যাদা ধূলিসাৎ করেছে, তার জন্য আমার হৃদয়ে কোনো স্থান নেই। আর তুমি কে হে? আমার কাজে বাধা দিতে এসেছো? আমি তারানাথ তান্ত্রিক। অন্যের ক্ষতি করা আমার নীতি বিরুদ্ধ। তবে সরে দাঁড়াও, নইলে এই কালদণ্ডের শক্তি তুমিও টের পাবে। ঠিক সেই মুহূর্তে সুকুমারের স্ত্রী দুর্বল শরীরেও সাহস সঞ্চয় করে স্বামীর পাশে এসে দাঁড়ালেন।
আপনি আমার স্বামীকে মারতে পারবেন না? জমিদার মশাইয়ের চোখ আরো হিংস্র হয়ে উঠল। তুমি তুমি সেই কুলোটা, তুমি আমার ছেলেকে ভুল পথে চালনা করেছো, তোমাকেও আমি ছাড়বো না। আমি মনে মনে প্রমাদ গুনছি। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই জমিদারের মধ্যে আর কোনো মানবতা অবশিষ্ট নেই। কালদণ্ডের কালো শক্তি ওনাকে সম্পূর্ণ গ্রাস করেছে। এখন একমাত্র প্রতিরোধী পারে সুকুমার আর ওনার স্ত্রীকে বাঁচাতে। আমি আপনাদের রক্ষা করব মা, এর জন্য আপনাদেরও সাহস রাখতে হবে। বাইরে জমিদারের অট্টহাসি শোনা গেল। সাহস? তোদের কিসের সাহস? কাল দণ্ড এখনই তোদের দুজনের আত্মাকে শোষণ করে বার করবে। ঘরের প্রদীপটা তপ করে নিভে গেল। ঘন অন্ধকার আর মেঘের গর্জন এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করল। কালদণ্ডের কালো ছায়া তাদের দিকে ধেয়ে আসছে। এখন শুধু প্রতীক্ষা আর প্রতিরোধের মুহূর্ত। প্রবল চিৎকার করে উঠলেন সুকুমার। আমিও দেখলাম সাদা মতো ওনার দেহ থেকে কিছু একটা যেন টেনে বার করে নিয়ে যাচ্ছে কেউ। মুখের পাশ থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমিও এইবার মন্ত্রপাঠ শুরু করলাম জোরে জোরে। ওং হ্রিং ক্লিং ত্রিনয়নায় নমঃ, চক্ষু তৃতীয়ম উদ্বোধয়, অন্তর্লোকের দ্বার উদ্ঘাটয়। তারপরেই সব কিছু শান্ত হয়ে গেল। জমিদার মশাই যাওয়ার সময় বললেন, আমি আসবো, আমি নিশ্চয়ই আসবো। আমার শক্তি দিয়ে আমি ওই অপদার্থ ছেলেকে প্রাণে মেরে ফেলবো। উনি চলে যাওয়ার পর হ্যারিকেন নিয়ে আমি আর ওনার স্ত্রী এগিয়ে গেলাম। ঠাকুরমশাই, একবার হয়নি, আমি সিঁদুরে এর মধ্যে উনি আমাকে ছেড়ে চলে গেলেন। আমার স্বামী যদি চলে যায় ঠাকুরমশাই, তাহলে আমার যে আর কিছুই রইল না ঠাকুরমশাই। আমি যে ওনাকে বড্ড ভালোবাসি। আমি করবো কি বলো বেঁচে থেকে? জলে হাড়ি কলসি নিয়ে ডুবে মরাটাই তো আমার ভবিতব্য। ছোটবেলাতে মা বাবা দুজনেই মারা গেছে। তারপর বাবা মামির সংসারে মানুষ, তাদেরকেও জমিদার মশাই নৃশংসভাবে আমারই সামনে হত্যা করেছে, শুধু তার ছেলের গলায় মালা দিয়েছে বলে। চিন্তা করবেন না, আপনার স্বামীর আত্মাকে দেহের বাইরে বের করে এনেছেন উনি। সেইটা ফিরিয়ে আবার ওনার দেহের মধ্যে প্রতিস্থাপন করব আমি। আপনি ভুল করেও আত্মহননের পথে যাবেন না। আমি ওই দিন ওনাকে মা কালীর নামে দিব্যি করিয়ে নিলাম। তারপর ওইখান থেকে ফিরে এলাম সেই বট গাছের নিচে। সেখানে ধুনি জ্বালিয়ে বসে পড়লাম। তারপর মন্ত্র পাঠ করতে লাগলাম। ওং হ্রিং ক্লিং ত্রিনয়নায় নমঃ, চক্ষু তৃতীয়ম উদ্বোধয়, অন্তর্লোকের দ্বার উদ্ঘাটয়। মন্ত্রটা চোখ বুজে পাঠ করতে করতে এক সময় কপালের মাঝখানে সূঁচ ফোটার মতন একটা যন্ত্রণা অনুভব করলাম। তারপরেই আমার চারপাশটা হলদেটে আলোক ছটায় ভরে উঠল। দেখলাম যে আমি আমার সামনে দাঁড়িয়ে আছি, যেন আমার দ্বিতীয় সত্তা। সে শান্ত স্বরে বলল, তারানাথ, তুমি ওই জমিদার বাবুর ডান হাতের কোড়ে আঙুলটা কেটে নাও। তারপর ওইটা শ্মশানের পশ্চিমে পুঁতে রাখো। ওই কোড়ে আঙুলের মধ্যেই ওনার সমস্ত শক্তি সঞ্চিত আছে। আমি যেন
সম্মোহিত হয়ে ওনার কথা শুনছিলাম। আমার ভেতরের আমি মিলিয়ে গেল। চারপাশের আলো ধীরে ধীরে নিভে অন্ধকার হয়ে এলো। ধুনির আগুন তখনও টিমটিম করে জ্বলছে। আমার মনে তখন একটাই চিন্তা, জমিদার বাবুর করে আঙুল। চিন্তা করতে করতে রাতের বেলা পৌঁছে গেলাম সুকুমারের কুড়ে ঘরে। রাত তখন গভীর। হ্যারিকেনের আলোয় ঘরটি আবছা দেখাচ্ছে। মালতীর চোখ মুখে তখনও শোকের ছায়া। আমি সময় নষ্ট না করে বললাম, মা, সময় এসেছে সেই কাজ করার যা আমি আপনাকে বলতে চেয়েছিলাম। আপনার স্বামীকে ফিরিয়ে আনার একমাত্র পথ এখন এটাই। ঠাকুরমশাই, আমি কি করতে পারবো? আমার তো আর কেউ নেই। আমি একা কি করে? আপনি কি করতে বলছেন ঠাকুরমশাই? আপনি একা নন মা। মা কালীর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে, আর আমি আপনাকে সাহায্য করব। তবে কাজটি আপনাকেই করতে হবে। আপনি কি করতে বলছেন ঠাকুরমশাই? একটু খুলে বলুন, আমার মন যে বড় অস্থির হয়ে আছে। আপনাকে জমিদার বাবুর কাছে যেতে হবে রাতের অন্ধকারে। ওনার ডান হাতের করে আঙুলেই ওনার সমস্ত শক্তি লুকিয়ে আছে। ওটা যদি আপনি কেটে আনতে পারেন, তবেই আমরা আপনার স্বামীর আত্মাকে ফিরিয়ে আনতে পারবো। আমি কি করে ওনার আঙুল কাটবো? আমার যে সাহস নেই ঠাকুরমশাই। ভয় নেই, আমি মন্ত্র বলে আপনাকে অদৃশ্য করে রাখবো। আপনাকে কেউ দেখতে পারবে না, কিন্তু তবু সাবধানে কাজ সেরে আপনাকে ফিরে আসতে হবে। আমার বড় ভয় করছে ঠাকুরমশাই। কিন্তু আমার স্বামীকে যদি ফিরে পাই, তাহলে আমি সব করতে রাজি। এখন আমি সেই মন্ত্র পাঠ করব। আপনি চোখ বন্ধ করে মা কালীর নাম জপ করুন। আমি চোখ বন্ধ করে মন্ত্র পাঠ শুরু করলাম। ওং হ্রিং ক্লিং ত্রিনয়নায় নমঃ। চক্ষু তৃতীয়ম উদ্বোধয় অন্তর্লোকের দ্বারে উদ্ঘাটয়। মালতীও ভয়ে ভয়ে চোখ বন্ধ করে মা কালীর নাম জপতে থাকে। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। কিছুক্ষণ পর আমার মন্ত্রপাঠ শেষ হলো। চোখ মেলে দেখি যে মালতী নেই, কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে ওনার উপস্থিতি আমি টের পাচ্ছিলাম। ওনাকে বললাম, মা, এখন আপনি অদৃশ্য, কেউ আপনাকে দেখতে পাবে না। সাবধানে জমিদার বাবুর প্রাসাদে যান। ওনার শোবার ঘরে গিয়ে ওনার ডান হাতের করে আঙুলটি কেটে নিয়ে চলে আসুন। মনে রাখবেন, কাজটি শেষ করেই সঙ্গে সঙ্গে আপনাকে এখানে ফিরে আসতে হবে। মন্ত্রের প্রভাব বেশি সময় থাকবে না কিন্তু। আমি যাচ্ছি ঠাকুরমশাই, আমি যাচ্ছি। আশীর্বাদ করুন যেন আমি সফল হই। মা কালীর আশীর্বাদ সব সময় আপনার সঙ্গে আছে। সাবধানে যাবেন এবং তাড়াতাড়ি ফিরে আসবেন। মালতী ঘর থেকে বেরিয়ে গেলেন। রাতের অন্ধকারে ওনার ছায়া মিলিয়ে যায়। আমি উদ্বিগ্ন মুখে দরজার দিকে তাকিয়ে বসে থাকি। কিছু সময় পর মালতী হাঁপাতে হাঁপাতে ফিরে আসেন। তার হাতে একটি রক্তমাখা ছুরি এবং একটি ছোট কালো রঙের আঙুল। ঠাকুরমশাই, এই নিন। আমি পেরেছি ঠাকুরমশাই, পেরেছি। মা কালী সহায় হয়েছেন। আপনি খুব সাহসী কাজ করেছেন মা। এবার আমরা আপনার স্বামীকে ফিরিয়ে আনার কাজ শুরু করতে পারবো। কিন্তু আপনি পারলেন কি করে? আমার তো ভেবেই অবাক লাগছে। ঠাকুরমশাই, সে অনেক কথা, অনেক ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে তারপরেই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। আর একটু হলেই জমিদার মশাই টের পেয়ে যাচ্ছিলেন। তবে আঙুলটা কেটে নেওয়ার পরে আমি দেখলাম যে ওনার শরীর থেকে
সাদা মতো একটা ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে কোথায় যেন একটা চলে গেল। এখন চলুন, আমাদের শ্মশানে যেতে হবে। এই আঙুলটি পুঁতে দেওয়ার সময় হয়েছে। আপনার স্বামীর আত্মা মুক্তি পেয়েছে। এই ঘরেই সে আছে, আমি তাকে দেখতে পাচ্ছি। তবে এখনো অনেক কাজ বাকি আছে। এই কথা বলে শ্মশানে প্রবেশ করলাম। লাল শালুর মধ্যে ওই করে আঙুলটা রেখে সেইটা শ্মশানের পশ্চিমে পুঁতে দিলাম, আর তার উপর একটা নরকরটি রেখে দিলাম। তারপর কিছু কাঠ দিয়ে আগুন ধরিয়ে শুরু করলাম, যার নাম ভস্য পিশাচ। আগুনের লেলিহান শিখায় দিতে লাগলাম নানাবিধ তান্ত্রিক উপকরণ। সামনে শুইয়ে রাখা ছিল সুকুমারের নিথর দেহ। আগুনের মধ্যে এক বিন্দু রক্ত দিতেই প্রবল ঝড় উঠল। তারপর সেখান থেকে জন্ম নিল একটা পিশাচ। তাকে বললাম, যাও, ওই জমিদারকে ভস্যে রূপান্তরিত করে ওই ভস্য আমার কাছে নিয়ে এসো। নির্দেশ পেয়েই সে ছুটল জমিদার বাড়ির দিকে। কিছুক্ষণ কেটে গেল। আমি সুকুমারের দেহ স্পর্শ করে সব কিছু করে দিলাম। এইবার তার আত্মা তার দেহের মধ্যে প্রবেশ করবে। শুধু আর একটা জিনিস দরকার। ওই সময়ই বিকট চিৎকার করে ভস্য পিশাচ ফিরে এলো। তারপর আমার দিকে বাড়িয়ে দিল জমিদার বাবুর দেহাবশেষ। ওইটা নিয়েই আমি লেপে দিলাম সুকুমারের দেহে। পিশাচকে ফিরিয়ে দিলাম তার নিজের জগতে। আর ওই ভস্যগুলো যেই না দেহে লেপে দিয়ে 3 বার ফু মারলাম, একটা নীলচে আলো তার বুকের মধ্যে প্রবেশ করলো, আর সে ফিরে পেল তার প্রাণ। আমি মালতীকে বললাম, নিন, আপনার সিঁথির সিঁদুর অক্ষয় হল। আপনার স্বামীর প্রাণ মা কালীর কৃপায় ফিরে এসেছে। ওনাদের দিকে বাড়িয়ে দিলাম একটা রজনীগন্ধার মালা এবং একটি সিঁদুরদানি। তারপর বললাম, চলুন আমার সাথে। আমরা গিয়ে পৌঁছলাম তারা মায়ের মন্দিরে। সেখানে গিয়ে মায়ের সামনে একটা প্রদীপ জেলে ওনাদের বিয়ে সম্পূর্ণ করলাম এবং মন্ত্র পড়লাম 3 বার। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। ওনারাও সেই মন্ত্র পাঠ করলেন 3 বার। এইভাবেই সুকুমার এবং মালতীর জীবন থেকে কাটিয়ে দিলাম সমস্ত বিপত্তি। গল্প বলা শেষ করলেন ঠাকুরমশাই। ওনার ঠোঁটের কোণে জেগে উঠল বিজয়ের হাসি। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।